হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প ফুরিংয়ের মায়াবী দুনিয়ায় আপনাদের আবারও স্বাগত। শুনছেন আমাদের ধারাবাহিক শ্রুতিগল্প নীলপদ্ম। গত পর্বগুলোতে আমরা দেখেছি মেসের সেই ছন্নাছাড়া অয়ন আজ আর নেই। রোদেলার সেই স্নিগ্ধ শাসন আর নীলকালির কলমের আঁচড়ে অয়ন আজ দেশের অন্যতম দাপুটে সাংবাদিক, যার এক কলমের খোঁচায় শহরের বাঘা বাঘা রথী মহারথীদের সিংহাসন কেঁপে ওঠে। আজকের পর্বে আমরা দেখব অয়নের সেই খ্যাতির চূড়ায় ওঠার গল্প। কিন্তু এই খ্যাতির আলো যে কতটা অন্ধ করে দিতে পারে আর সাফল্যের পিছনের ছায়াগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অয়ন তখনও বুঝে উঠতে পারেনি। টেলিভিশনের পর্দায় শহরের সবচেয়ে বড় দুর্নীতিবাজের মুখোশ খুলে দিয়ে অয়ন কি নিজের অজান্তেই তার সবচেয়ে প্রিয় মানুষটির জীবনে ডেকে আনল কোনো মৃত্যুভয়? মাঝরাতের ওই বেনামি ফোন কলটি কি তছনছ করে দেবে অয়ন আর রোদেলার সাজানো পৃথিবী? দম বন্ধ করা এক উত্তেজনার গল্প জানতে আমাদের সাথেই থাকুন। শুনুন নীলপদ্মের ষষ্ঠ পর্ব, খ্যাতির আলো এবং একটি বেনামি ফোন কল। সময় বড় অদ্ভুত এক জাদুকর। সে কখন যে রাস্তার ধুলো থেকে তুলে এনে কাউকে রাজপ্রাসাদে বসিয়ে দেয়, আবার কাউকে প্রাসাদ থেকে ধুলোয় আছড়ে ফেলে, কেউ বলতে পারে না। অয়নের জীবনের ওই ফার্মগেটের স্যাঁতস্যাঁতে মেস, ২৮ তারিখের সেই চরম শূন্য পকেট আর জুতোর ক্ষয়ে যাওয়া তলা, সেসব আজ কেবলই এক ঝাপসা হয়ে আসা অতীত। গত ২ বছরে ঢাকার বুক দিয়ে বুড়িগঙ্গার অনেক জল গড়িয়েছে। দৈনিক কালবেলা সেই ট্রেনি রিপোর্টার অয়ন আহমেদ আজ আর খবরের পেছনে ছোটে না, বরং খবর তার পেছনে ঘোরে। শহরের সবচেয়ে অভিজাত এলাকা ধানমন্ডিতে এখন তার নিজস্ব ফ্ল্যাট। ঘরের মেঝেতে দামি কার্পেট, দেয়ালে নামিদামি শিল্পীর আঁকা ছবি আর ড্রয়িং রুমের এক কোণে সাজানো সারি সারি বইয়ের তাক। কিন্তু অয়ন জানে, এই বইয়ের তাক, এই কার্পেট, এমনকি ওর গায়ে থাকা এই দামি পারফিউমের সুগন্ধ, এর কোনোটি ওর নিজের অর্জন নয়। এই পুরো সাম্রাজ্যের একজনই সম্রাজ্ঞী, আর সে হল রোদেলা, ওর নীলপদ্ম। রোদেলার সেই স্নিগ্ধ শাসন অয়নের পুরো সত্তাকে আমূল বদলে দিয়েছে। অয়ন আজ শুধু পত্রিকার পাতায় আটকে নেই, দেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল নিউজ 24-এ সপ্তাহে ৩ দিন তার নিজস্ব টক শো প্রচারিত হয়, সত্যের মুখোমুখি অয়ন আহমেদের সাথে। এই অনুষ্ঠানে ডাক পাওয়ার জন্য দেশের বাঘা বাঘা রাজনীতিবিদ আর মন্ত্রীরা মুখিয়ে থাকেন। অয়নের তীক্ষ্ণ প্রশ্ন আর ক্ষুরোধার যুক্তির সামনে ক্যামেরার আলোয় ঘামতে শুরু করেন বড় বড় রথী মহারথীরা। কিন্তু টেলিভিশনের পর্দায় ব্লেজার আর টাই পরে বসে থাকা যে অয়নকে সারা দেশ চেনে, তার পেছনের অয়নকে চেনে কেবল একজন। প্রতিদিন টকশোতে যাওয়ার আগে রোদেলার একটা রুটিন আছে। অয়নের বসার ঘরের সোফায় পা গুটিয়ে বসে সে, চোখে সেই চেনা ছিমছাম ফ্রেমের চশমা, কোলে একটা ফাইল আর ডান হাতে একটা লাল কালির কলম। অয়নের স্ক্রিপ্টগুলো সে নিজের হাতে এডিট করে। অয়ন, তুমি এখানে এই মন্ত্রীর নামের আগে মাননীয় শব্দটা ২ বার ব্যবহার করেছ। এটা তো কোনো স্তুতিবাক্য হচ্ছে না, এটা একটা ক্রস এক্সামিনেশন, শব্দ কাটো। অয়ন ড্রয়িং রুমের আরেক প্রান্তে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মতো মাথা নাড়ে। রোদেলা আবার লাল কলম চালায়। আর এই যে এখানে তুমি লিখেছ জনগণের বুক ফাটা আর্তনাদ, উফ অয়ন, তুমি এখনও সেই উপন্যাসের জগতেই রয়ে গেলে। সাংবাদিকতায় আবেগ থাকতে হয় শব্দের ভারে, সস্তা বিশেষণে নয়। তুমি লিখবে নাগরিকদের নীরব বঞ্চনা, ব্যাস, পাঠক বা শ্রোতা নিজে থেকেই বুঝে নেবে। অয়ন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রোদেলার দিকে। এই মেয়েটার ভেতরে এত প্রজ্ঞা, এত বুদ্ধিমত্তা কোথা থেকে এলো? মাঝে মাঝে অয়নের মনে হয় রোদেলা যেন ঠিক প্রাচীন গ্রিসের কোনো দেবী, যে কিনা তার নিজের হাতে একটা সাধারণ মাটির পুতুলকে একটু একটু করে প্রাণ দিচ্ছে, তাকে তীক্ষ্ণ তলোয়ারে পরিণত করছে। স্ক্রিপ্ট এডিট শেষ করে রোদেলা উঠে দাঁড়ায়। অয়নের টাইয়ের নটটা নিজের হাতে একটু সোজা করে দেয়। তারপর ওর চোখের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, যাও, ক্যামেরার সামনে বসে মনে রাখবে, তুমি কারো কাছে দায়বদ্ধ নও। তোমার দায়বদ্ধতা শুধু ওই সত্যিটার কাছে, যা তুমি প্রকাশ করতে যাচ্ছ। কোনো ভয় পাবে না, আমি আছি। রোদেলার এই একটা কথা, আমি আছি, অয়নের বুকের ভেতর হাজারটা হাতির সমান শক্তি এনে দেয়। সে জানে, পুরো পৃথিবী যদি ওর বিরুদ্ধে চলে যায়, তবু ওর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে এই নীল শাড়ি পরা মেয়েটি। দিনগুলো এভাবেই স্বপ্নের মতো কাটছিল। কিন্তু এই খ্যাতির আলো যে কতটা অন্ধ করে দিতে পারে, আর সাফল্যের পেছনের ছায়াগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে,
তা অয়ন তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। গত 1 মাস ধরে অয়ন একটা অত্যন্ত গোপনীয় এবং বিপজ্জনক বিষয় নিয়ে অনুসন্ধান করছে। শহরের উপকণ্ঠে হাজার হাজার একর কৃষিজমি জোর করে দখল করে নিচ্ছে একটা বিশাল আবাসন কোম্পানি। আর এই কোম্পানির পেছনের মূল হোতা স্বয়ং দেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। গরিব কৃষকদের খুন করে ভয় দেখিয়ে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। অয়ন রাতের পর রাত জেগে ছদ্মবেশে ঘুরে এই দুর্নীতির সমস্ত প্রমাণ, ছবি আর দলিলের কপি জোগাড় করেছে। আজ রাতে ওর টকশোতে সে সরাসরি এই প্রমাণগুলো পুরো জাতির সামনে তুলে ধরবে। বিকেলবেলা যখন রোদেলা স্ক্রিপ্টটা পড়ল, ওর হাত কাঁপছিল। রোদেলার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে অয়নের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, অয়ন, তুমি জানো তুমি কার লেজে পা দিচ্ছ? এরা মানুষ নয় অয়ন, এরা জানোয়ার। এরা টাকার জন্য পুরো শহরটাকে জ্বালিয়ে দিতে পারে। তুমি কি সত্যিই এই এপিসোডটা টেলিকাস্ট করতে চাও? অয়ন এগিয়ে গিয়ে রোদেলার 2 কাঁধ ধরল। ওর চোখে একটা ভয়ঙ্কর জেদ। রোদেলা, তুমিই তো আমাকে শিখিয়েছিলে সাংবাদিকতা কোনো আপোষ করার জায়গা নয়। ওই গরিব কৃষকদের কান্নাগুলো আমি নিজের কানে শুনেছি। আজ যদি আমি ভয়ে পিছিয়ে যাই, তাহলে নিজের বিবেকের কাছে আর তোমার ওই লাল কালির কলমের কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকব। আমাকে বাধা দিও না রোদেলা। রোদেলা আর কিছু বলল না। সে জানেই জেদি ছেলেটাকে একবার যেটা ধরবে সেখান থেকে ফেরানো অসম্ভব। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে অয়নকে জড়িয়ে ধরল। রোদেলার বুকের ভেতর একটা অজানা আশঙ্কায় অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। রাত 12টা। টকশো শেষ করে সবেমাত্র ফ্ল্যাটে ফিরেছে অয়ন। সারা দেশ তখন তোলপাড়। অয়নের দেখানো প্রমাণগুলো যেন একটা বোমার মতো ফেটেছে। নিউজ চ্যানেলগুলোর রেটিং আকাশ ছুঁয়েছে, আর ওই প্রভাবশালী নেতার রাজনৈতিক কেরিয়ার এক রাতের ভেতর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। অয়ন ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সোফায়। টাইটা খুলে ছুঁড়ে ফেলল টেবিলের ওপর। রোদেলার ছবিটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসল সে। আজ সে তার সাংবাদিকতার সবচেয়ে বড় জয়টা পেয়েছে। ঠিক তখনই নিস্তব্ধ ড্রয়িং রুমের পরিবেশ চিরে বেজে উঠল অয়নের ব্যক্তিগত মোবাইল ফোনটা। অয়ন ভ্রু কুচক্রে স্ক্রিনের দিকে তাকাল। কোনো নাম্বার নেই, শুধু প্রাইভেট নাম্বার লেখা। সে আস্তে করে ফোনটা রিসিভ করে কানে ধরল। হ্যালো? ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু একটা ভারী নিঃশ্বাসের আওয়াজ। হ্যালো, কে বলছেন? অয়ন আবার জিজ্ঞেস করল। এবার একটা কর্কশ চিবিয়ে চিবিয়ে বলা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। অয়ন আহমেদ, বেশি উড়ে ফেলেছিস তুই। যে মাটি থেকে উঠে এসেছিস সেই মাটির নিচে ঢুকিয়ে দিতে আমাদের মাত্র একটা বুলেট লাগবে। তুই তোর নিজের ডেথ ওয়ারেন্টে আজ সাইন করেছিস। অয়নের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি এসব হুমকির পরোয়া করি না। ওপাশ থেকে লোকটা এবার একটা অদ্ভুত শয়তানের মতো হাসি হাসল। আমরা জানি তুই নিজের পরোয়া করিস না, কিন্তু ওই যে ঢাকা ইউনিভার্সিটির শান্তশিষ্ট মেয়েটা, তোর ওই রোদেলা, ওর তো একটা সুন্দর মুখ আছে, তাই না? আগামীকাল সকালে ওর লাশটা যদি বুড়িগঙ্গার তীরে পাওয়া যায়, তখন তোর সাংবাদিকতা কোথায় যায় সেটা দেখার খুব শখ আমার। ফোনটা কেটে গেল। টুট টুট টুট। অয়নের হাত থেকে ফোনটা খসে পড়ল কার্পেটের ওপর। ওর মনে হলো পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করেছে। নিজের মৃত্যুর ভয় অয়ন কোনোদিন পায়নি, কিন্তু রোদেলার গায়ে একটা আঁচড় লাগার কথা ভাবলেই যে অয়নের দম বন্ধ হয়ে আসে। ওর সমস্ত অহংকার, ওর সমস্ত খ্যাতি এই এক মুহূর্তে একটা ভয়ঙ্কর আতঙ্কের কাছে ধুলোয় মিশে গেল। অয়ন পাগলের মতো সোফা থেকে উঠে দাঁড়াল। রাত তখন 12:30। বাইরে প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছে। অয়নকে এখনই ছুটতে হবে রোদেলার কাছে। ওর নীলপদ্ম যে এখন এক ভয়ঙ্কর ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন নীলপদ্মের দম বন্ধ করা 6ষ্ঠ পর্ব। যেই সত্যিটাকে আলোয় আনতে গিয়ে অয়ন আজ পুরো দেশের কাছে হিরো, সেই সত্যিটাই কি আজ তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো? নিজের মৃত্যুর পরোয়া যে ছেলেটা কোনোদিন করেনি, আজ শুধু রোদেলার বিপদের কথা শুনে সেই অয়নের পুরো পৃথিবী থমকে গেছে। মাঝ রাতের এই ভয়ঙ্কর ঝড়ে অয়ন কি পারবে তার নীলপদ্মকে ওই রাঘব বোয়ালদের বিষাক্ত থাবা থেকে বাঁচাতে?
নাকি অয়নের খ্যাতির চরম মূল্য আজ নিজের জীবন দিয়ে চোকাতে হবে রোদেলাকে? অয়ন আর রোদেলার জীবনের এই বিভীষিকাময় মোড় আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পের এই টান টান উত্তেজনা আপনাদের ছুঁয়ে গেলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। মাঝরাতের ওই ঝড়ের পর অয়ন আর রোদেলার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা সবার আগে জানতে গল্প ফড়িং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই সাবধানে থাকবেন। কথা হচ্ছে খুব শিগগিরই গল্পের ৭ম পর্বে। বিদায়।